Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় ক্লাস 11 পদার্থবিদ্যার অন্তর্গত নিউটনের গতিসূত্র, নিউটনস লজ অফ মোশন। এই নিউটনের গতিসূত্র অধ্যায়ে বস্তু কি কারণে গতিশীল সেই কারণ সহ বস্তুর গতি বর্ণনা করা হয়। আমরা জানি যে গতিবিজ্ঞান বা ডাইনামিক্স তার দুটি ব্রাঞ্চ, কি বললাম? ডাইনামিক্স বা গতিবিজ্ঞান এর দুটি ব্রাঞ্চ, একটিকে বলা হয় কাইনেমেটিক্স, বাংলায় স্মৃতিবিজ্ঞান, যেখানে বস্তুর গতির ফলাফল বর্ণনা করা হয়। কি করা হয়? গতির ফলাফল বর্ণনা করা হয়, কিন্তু কি কারণে গতি সেই কারণ অনুসন্ধান করা হয় না, কারণকে ব্যাখ্যা করা হয় না। আর ডাইনামিক্সের অপর ব্রাঞ্চ যাকে বলা হয় কাইনেটিক্স, কি বলা হয়? কাইনেটিক্স, বাংলায় চলবিজ্ঞান, যেখানে কারণ সহ গতি বর্ণনা করা হয়। কি কারণে বস্তু গতিশীল সে কারণ সহ গতি বর্ণনা করা হয় এই চলবিজ্ঞানে। এরই অন্তর্গত আলোচ্য অধ্যায়টি, যার নাম হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র। তো বস্তু কি কারণে গতিশীল সেই কারণ সহ বস্তুর গতির বিভিন্ন বিষয় বর্ণনা করা হয় নিউটনের গতিসূত্র অধ্যায়ে। দ্য গ্রেট সায়েন্টিস্ট আইজাক নিউটন 1687 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1687 খ্রিস্টাব্দে আইজাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে বা বইয়ে বস্তুর গতি সংক্রান্ত তিনটি সূত্র, কয়টি সূত্র? তিনটি সূত্র লিপিবদ্ধ করেন। যে তিনটি সূত্রকে বলা হয় নিউটনের গতিসূত্র। বস্তুর গতি সংক্রান্ত তিনটি সূত্র এই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে লিপিবদ্ধ করেন বিজ্ঞানী আইজাক নিউটন। এই তিনটি সূত্রকে বলা হয় নিউটনের গতিসূত্র। কয়টি? তিনটি। অত্যন্ত সহজ এবং সরল। এর মধ্যে প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র আমরা ক্লাস 9-এ এই নিউটনের তিনটি গতিসূত্র আলোচনা করেছি। এখানে ডিটেলসে আরও বিস্তারিতভাবে গতিসূত্রগুলি আমরা বর্ণনা করব, বিশ্লেষণ করব। তো নিউটনের প্রথম গতিসূত্রে কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে, সঠিকভাবে বাইরে থেকে নেট বল প্রয়োগ না করলে বা অপ্রতিমিত বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে সরল রেখায় সমান বেগে। যদি একটি বস্তু থাকে, সেই স্থির অবস্থায় যদি থাকে, বাইরে থেকে যদি অপ্রতিমিত বল প্রয়োগ না করি, নেট বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তুটি চিরকাল স্থির অবস্থাতেই থাকবে
গতিশীল হবে না। আর গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমান বেগে গতিশীল হয়েই থাকবে, তার গতির কোনোরূপ পরিবর্তন হবে না যদি না বাইরে থেকে অপ্রতিমিত বল বা নেট বল প্রয়োগ করা হয়। একটা বস্তু স্থির আছে, আমি দুই দিক থেকে বিপরীতভাবে সমান বল প্রয়োগ করলাম, স্থির বস্তু কি গতিশীল হবে? যদি বাইরে থেকে আমি বল প্রয়োগ করি, বিপরীতভাবে দুটি সমান বল প্রয়োগ করছি, স্থির বস্তুটি গতিশীল হবে না, কারণ এখানে প্রতিমিত বল প্রয়োগ করা হচ্ছে, ব্যালান্সড ফোর্স প্রয়োগ করা হচ্ছে, লব্ধি বল শূন্য, নেট বল শূন্য প্রয়োগ করা হচ্ছে। যদিও বল প্রয়োগ করছি, কিন্তু দুই বা ততোধিক প্রযুক্ত বলের সমন্বয়ে যদি নেট বল 0 হয়, যদি লব্ধি বল 0 হয়, যদি প্রতিমিত বল হয়, তাহলে এটাকে বল প্রয়োগ করা আর বলে না। অর্থাৎ স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে, সরল রেখায় সমান বেগে। গতির পরিবর্তন শুধুমাত্র তখন হবে, ত্বরণ শুধুমাত্র তখন তৈরি হবে যখন বাইরে থেকে নেট বল বা অপ্রতিমিত বল প্রয়োগ করা হবে। যদি না হয় তাহলে স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে, সচল বস্তুটা বা গতিশীল বস্তুটা চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীলই থাকবে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র যদি আমরা লিখতে চাই, কি লিখব? তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি লিখলাম? বাইরে থেকে নেট বল বা অপ্রতিমিত বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমান বেগে চলতেই থাকবে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, এফ নেট প্রযুক্ত বল এফ নেট ইকুয়ালস টু 0 হলে ত্বরণ এ নেট, যেহেতু এগুলো ভেক্টর রাশি, এফ নেট এই কারণে বলছি, একাধিক বল প্রয়োগ করলে যে লব্ধি বল তৈরি হয়, সেই লব্ধি বল যদি শূন্য থাকে তাহলে ত্বরণ লব্ধি ত্বরণও শূন্যই হবে, শূন্য হবে। অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থাতেই থাকবে আর গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে। এবং সেই গতিশীল অবস্থাটা কীরকম? সরল রেখায় সমান বেগে, বেগ বলতেই দিক বোঝা যায়, তাই সমান বেগে বললেই যথেষ্ট, কারণ বেগ ভেক্টর রাশি সমান বেগে। এই দুটোর সারমর্ম হচ্ছে যে ত্বরণ শূন্য হবে। অর্থাৎ কোনো একটি বস্তু যে অবস্থায় আছে, স্থির অবস্থায় থাক বা গতিশীল অবস্থায় থাক, যদি বাইরে থেকে নেট বল প্রয়োগ করা না হয় তাহলে ত্বরণ পরিবর্তন হবে না, ত্বরণ সৃষ্টি হবে না। ত্বরণ ততক্ষণ ধরে সৃষ্টি হবে যতক্ষণ ধরে বাইরে থেকে আমরা বল প্রয়োগ করব। যদি বাইরে থেকে নেট বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তুটি স্থিরই থাকবে, মানে ত্বরণ হচ্ছে না। গতিশীল বস্তুটি সমান বেগে সরল রেখায় গতিশীল হবে, মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে না। তাই এফ নেট ইকুয়ালস টু 0 হলে এ নেট অ্যাক্সিলারেশন নেট ইকুয়ালস টু 0 হবে। এই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুইটি বিষয় জানতে পারি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুইটি বিষয় জানা যায়। এক নম্বর জাড্য ধর্ম, দুই নম্বর হচ্ছে বলের সংজ্ঞা। আমরা আলোচনা করব জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা। নিউটনের প্রথম গতিসূত্র কি বলেছে? বাইরে থেকে অপ্রতিমিত বল প্রয়োগ না করলে
স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তুটা চিরকাল গতিশীল থাকবে সরল রেখায় সমান বেগে। তার মানে কি, বাইরে থেকে অপ্রতিমিত বল প্রয়োগ করলেই তাদের অবস্থা পাল্টাতে পারে, না হলে পাল্টাবে না। মানে নিজে থেকেই তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারবে না। বাইরে থেকে বল প্রয়োগ করলে, অপ্রতিমিত বল প্রয়োগ করলে তবেই তাদের অবস্থার পরিবর্তন হতে পারে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা দেখায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতা দেখায়। তাদের পরিবর্তন তখনই হতে পারে যদি বাইরে থেকে কেউ ডিস্টার্ব করে, বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তাহলে এই যে বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন করতে পারে না, তার স্টেট চেঞ্জ করতে পারে না, এই বৈশিষ্ট্যকেই বলা হয় জাড্য ধর্ম বা জড়তা। মানে বস্তুর বা পদার্থের যে মৌলিক ধর্মের কারণে স্থির বা গতিশীল বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখতে চায় বা স্থির বা গতিশীল অবস্থায় থাকার প্রবণতা দেখায় যে ধর্মের জন্য, সেই ধর্মকে বলা হয় জাড্য ধর্ম। কি বললাম? পদার্থের তাকেই জাড্য ধর্ম বলে। জাড্য ধর্ম প্রধানত তিন প্রকার। এক নম্বর স্থিতিজাড্য, দুই নম্বর গতিজাড্য, তিন নম্বর দিকজাড্য। স্থিতিজাড্য কি? এখানে স্থিতিজাড্য গতিজাড্যর সম্মিলিত সংজ্ঞা দেওয়া হয়েছে জাড্য ধর্মের। আর স্থিতিজাড্য মানে স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থা বজায় রাখার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতিজাড্য। স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থা বজায় রাখার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতিজাড্য। তাকে স্থিতিজাড্য বলে। স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়, স্থির অবস্থা বজায় রাখতে চায়, স্থির অবস্থায় থাকার প্রবণতা দেখায়, এই ধর্মকেই বলা হয় স্থিতিজাড্য। উদাহরণ আমরা ছোটো ক্লাসে পড়েছি, ক্লাস 9-এ, যে একটা গাড়িতে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করলো, আমি পিছন দিকে ঝুঁকে পড়ব, বডিটা পিছন দিকে চলে যাবে। কেন? গাড়িটি স্থির ছিল, আমি দাঁড়িয়ে আছি, আমিও স্থির আছি, গাড়ির সঙ্গে আমার পায়ের নিচের অংশ যুক্ত রয়েছে। গাড়িটি হঠাৎ চলতে শুরু করলো, গাড়ি চলার সঙ্গে গাড়ির সঙ্গে যুক্ত আমার পাগুলাও চলা শুরু করলো, কিন্তু বডিটি স্থির ছিল। স্থির বস্তুর প্রবণতা হচ্ছে স্থির অবস্থায় থাকা, আগের অবস্থায় থাকা। তাই বডিটি আগের অবস্থায় থাকতে চেয়েছে, কিন্তু পাটা না জানিয়ে এগিয়ে গেছে, তাই আমি পিছন দিকে ঝুঁকে যাব। বা একটা গ্লাসের উপরে একটা শক্ত কাগজ দিয়ে, পোস্টকার্ড দিয়ে, তার উপরে যদি একটা পয়সা রাখি গ্লাসের মুখের উপর, পোস্টকার্ডের উপরে, হঠাৎ করে পোস্টকার্ডে টোকা মারলাম, কাগজটি ছিটকে চলে যাবে এবং পয়সাটি আগের জায়গায় থাকার প্রবণতা দেখাবে স্থিতিজাড্যের কারণে, কিন্তু কাগজটি সরে গেছে, তাই পয়সাটি গ্লাসের ভিতরে পড়ে যাবে। আমরা এগুলো জানি। লেপ বা কম্বলে যদি ধুলা জমে যায়, লেপ বা কম্বলকে ধরে যদি লাঠি দিয়ে আঘাত করা হয় জোরে জোরে সজোরে, তাহলে কী হবে? ধুলাগুলা নিচে পড়ে যাবে। কারণ ধুলা এবং কম্বল একসঙ্গে স্থির অবস্থায় রয়েছে প্রাথমিকভাবে। যখন লাঠি দিয়ে জোরে আঘাত করব, কাকে আঘাত করলাম? কম্বলকে আঘাত করলাম। কম্বলটি তাৎক্ষণিকভাবে সরে গেল, কিন্তু ধুলোগুলো আগের অবস্থায় থাকার চেষ্টা করবে। তো কম্বলটা সরে গেছে, ধুলাগুলো আগের অবস্থায় থাকার চেষ্টা করবে। আগের অবস্থা বলতে ফাঁকা জায়গা, তখন
অভিকর্ষের টানে নিচের দিকে নেমে যাবে, তাই কম্বল থেকে ধুলাগুলা অপসারিত হবে। তো এগুলি হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। গতিজাড্য কাকে বলে একইভাবে বলবো। গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল থাকতে চায়, তার এই প্রবণতাকে বলা হয় গতিজাড্য। গতিশীল বস্তু গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল থাকতে চায়, তার এই প্রবণতাকে বা ধর্মকে বলা হয় গতিজাড্য। উদাহরণ, একটা গতিশীল বাসে আমি দাঁড়িয়ে আছি, গতিশীল বাসে আমি দাঁড়িয়ে আছি, তো বাসটি গতিশীল, তার ভিতরে আমি দাঁড়িয়ে আছি, তো বাসটির গতিশীল সঙ্গে আমার বডিটাও গতিশীল। হঠাৎ করে বাস ব্রেক কষলো, তো বাসটি যদি ব্রেক কষে হঠাৎ করে থামতে চাই, আমি গতিশীল ছিলাম বলে গতিশীল থাকার প্রবণতা আমার বডি শো করবে। তো বাসের সঙ্গে সংযুক্ত পাগুলি হঠাৎ করে থেমে গেলে বডিটা তো গতিশীলতা বজায় রাখার চেষ্টা করবে, যেহেতু গতিশীল ছিল তাই বডিটা সামনের দিকে ঝুঁকে পড়বে, তারপর আটকাতে হবে। যদি ঘুরন্ত ফ্যানের সুইচ অফ করে দেওয়া যায় তাহলে কি হবে? সুইচটা অফ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা অফ হচ্ছে না, তার গতিশীলতার কারণে, গতিজাড্যের কারণে কিছুক্ষণ ধরে সে ঘুরতেই থাকবে, তারপরে ধীরে ধীরে থামবে। সাইকেল চালাচ্ছি, প্যাডেল দেওয়া বন্ধ করলেও সাইকেলটি চলতেই থাকে গতিজাড্যের কারণে। তো এরকম গতিজাড্যের অনেক উদাহরণ রয়েছে। তারপরে রয়েছে দিকজাড্য। দিকজাড্য কি? গতিশীল বস্তু যেদিকে গতিশীল হঠাৎ করে দিক পরিবর্তন করলেও সে তার পূর্বের দিক বজায় রাখার প্রবণতা দেখায়, একে বলা হয় দিকজাড্য। বাসটি হঠাৎ করে ঘুরে গেল, তাহলে বাসটি হঠাৎ করে ঘুরে গেল যে বৃত্তাকার পথে, তার কেন্দ্র যেদিকে, মানুষটি বিপরীত দিকে, কেন্দ্রের বিপরীত দিকে হেলে যাবে। অর্থাৎ মনে করলাম যে বাসটি এদিকে যাচ্ছিল, হঠাৎ করে বাসটি এদিকে ঘুরে গেল, এদিকে চলে গেল, তাহলে ব্যক্তিটা কী করবে? ব্যক্তিটা এদিকে যাওয়ার প্রবণতা দেখাবে, তাই ব্যক্তিটা এদিকে হেলে যাবে, কেন্দ্র যেখানে কেন্দ্র তার বিপরীত দিকে হেলে যাবে। অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল যেদিকে তার দিক, গতির দিক, সেই দিক বজায় রাখার চেষ্টা করে, প্রবণতা দেখায়, তাকে বলা হয় দিকজাড্য। তাহলে কীরকমভাবে গতিশীল বস্তু চিরকাল তার গতির দিক বজায় রাখার চেষ্টা করে? গতিশীল বস্তু তাকে দিকজাড্য বলে। তাই যেদিকে হঠাৎ করে ঘুরে যাবে অপোজিট দিকে, সেই সার্কেলের অপোজিট দিকে ব্যক্তিগুলা ঝুঁকে পড়ে, তো এটা হচ্ছে দিকজাড্য। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে যেমন জাড্য ধর্ম জানা যায়, তেমনি বলের সংজ্ঞাও জানা যায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্য ধর্ম জানা যায় বলে অনেক সময় নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্রও বলা হয়। তো জাড্য ধর্ম জানার সঙ্গে সঙ্গে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্সটাও আমরা জানতে পারি। কিভাবে? নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে অপ্রতিমিত বল বা নেট ফোর্স, নেট বল, স্থির বস্তুটা চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল হবে। অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হবে না, স্টেট চেঞ্জ করবে না, যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তো এটাকেই আমি উল্টো করে বলতে পারি, বাইরে থেকে যা প্রয়োগ করলে, বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করে, যা প্রয়োগ করলে বাইরে থেকে, তাকে বল বলে। তাহলে বলের সংজ্ঞা কীভাবে দেওয়া যায়? বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন হওয়ার চেষ্টা করে,
তাকে বল বলে। তাহলে বলের সংজ্ঞা আমরা দিতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে। কি লিখলাম? বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন হওয়ার চেষ্টা করে তাকে বল বলে। পরিবর্তন হওয়ার চেষ্টা করে মানে, যেমন আমি এই দেওয়ালটার উপরে বল প্রয়োগ করছি, দেওয়ালটা স্থির ছিল, গতিশীল হয়ে গেল না, হলো না, তাহলে কি আমি বল প্রয়োগ করলাম না? তাহলেও বল প্রয়োগ করলাম। তাই বল প্রয়োগ করলে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হবেই সেটা বলা যাবে না। পরিবর্তন চেঞ্জ হতে পারে অথবা পরিবর্তন চেঞ্জ করার চেষ্টা হতে পারে, তাকেই বল বলে। তাই লিখেছি বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন হওয়ার চেষ্টা হয় তাকে বল বলে। বলের একক, বল পরিমাপ করা হয় কি কি এককে? তো আমরা জানবো বলের একক। এক নম্বর, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। DYNE বা সংক্ষেপে ই না দিলেও হয়, DYN, ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তো এক ডাইন বলতে আমরা কতটা বল বুঝবো? 1 গ্রাম ভরের বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 ডাইন বলে। মানে 1 ডাইন ইকুয়ালস টু 1 গ্রাম ভরের বস্তু, তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে সেই পরিমাণ বলই হচ্ছে 1 ডাইন। 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে তাকে বলা হয় 1 ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এরপরে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন বা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। 1 নিউটন বলতে কি পরিমাণ বল বুঝবো? 1 নিউটন বলতে বোঝায় 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে। 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1 মিটার বেগ পরিবর্তন হবে, ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাকে বলা হয় 1 নিউটন। 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাকে বলা হচ্ছে 1 নিউটন। নিঃসন্দেহে এটা বড় একক, এটা ছোট একক। এরপরে জানবো আমরা এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। ওই ইংরেজিতে লিখি, বাংলায় লিখি আর কি হবে, বা বাংলায় লিখি।
পাউন্ডাল। পাউন্ডাল কি? এক পাউন্ড ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হয়। এফপিএস ভর হচ্ছে পাউন্ড আর ত্বরণ হবে ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা এমকেএস, এসআই বলতে এমকেএস, তাই ভর হবে এমকেএস কেজি, তাই কেজি, আর এমকেএস মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ। সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তাই ভর হবে গ্রাম, তাই 1 গ্রাম, আর ত্বরণ সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকেই চালাকি করে ডিফিনেশনগুলো দেওয়া যায়। তাহলে 1 পাউন্ডাল বল কাকে বলে? 1 পাউন্ড ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হয়। এই তিনটার মধ্যে আমরা সম্পর্ক অতি সহজে নির্ণয় করতে পারি। কিভাবে? 1 নিউটন ইজুকাল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এটাকে ডাইন করতে চাই তাহলে কেজি রাখলে হবে না, মিটার সেকেন্ড স্কোয়ার রাখলে হবে না, গ্রাম আর সেমি করতে হবে। তাহলে 1 কেজি ইজুকাল টু 1000 গ্রাম, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে কত আসছে? 10⁵ ডাইন। ডাইন মানে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম আর সেমি পার সেকেন্ড স্কোয়ার 1 মিলে তো 1ই হয়। তাহলে এত ইন্টু 1 গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন। তাহলে 10⁵ ডাইন ইকুয়ালস টু 1 নিউটন, বা 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। যদি পাউন্ডাল আর ডাইনের মধ্যে সম্পর্ক করি, যে 1 পাউন্ড পাউন্ডাল ইজ ইকুয়াল টু 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। 1 পাউন্ড হাফ কেজির কাছাকাছি, 1 পাউন্ড বলতে হাফ কেজির কাছাকাছি, কত? 453.6 গ্রাম। আর 1 ফুট বলতে 30.48 সেমি। এটা গুণ করলে কত হবে? মোটামুটি 13,825.7 ডাইন, এই টাইপের একটা কিছু হবে, যদ্দূর মনে পড়ছে 13,825.7 ডাইন। তো এইভাবে নিউটনকে ডাইনে, পাউন্ডালকে ডাইনে পরিবর্তন করতে পারি আমরা। এবার গতিশীল বস্তুর একটি গতীয় ধর্ম আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম সেটা কি? কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে তার মধ্যে যে গতীয় ধর্ম তৈরি হয় তাকে বলা হয় ভরবেগ। ভর ইন্টু বেগ ইকুয়ালস টু ভরবেগ। কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে তার মধ্যে যে গতীয় ধর্ম তৈরি হয় তাকে বলা হয় ভরবেগ। কি বললাম? কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্ম তৈরি হয় তাকে ভরবেগ বলে। দ্য গ্রেট সায়েন্টিস্ট আইজাক নিউটনের মতে গতির পরিমাপ করা হয় ভরবেগ দ্বারা। গতির পরিমাপ বা গতির পরিমাণ নির্ণয় করা হয় গতীয় ধর্মের পরিমাপ ভরবেগ দিয়ে হয়।
ভরবেগকে যদি আরও বিশ্লেষণ করি একটু, একটা খালি ট্রাক আর একটা মাল ভর্তি ট্রাক সমান বেগে যাচ্ছে, কাকে আটকানো বেশি কষ্টকর, বা কোন ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, হালকা ট্রাককে না ভারী ট্রাককে? আচ্ছা ভুলে যাও, একটা প্লাস্টিকের বল, ফাঁপা প্লাস্টিকের বল, আর একটা নিরেট লোহার বল একই বেগে যাচ্ছে, লোহার বলটা বেশি ভর আছে, কাকে আটকানো বেশি কষ্টকর, কাকে বেশি বল দিয়ে আটকাতে হবে? নিঃসন্দেহে যেটা ভারী, যার মধ্যে ভর বেশি রয়েছে, মানে মাল ভর্তি সেই ট্রাককে আটকাতে খালি ট্রাকের চাইতে বেশি বল প্রয়োগ করতে হবে। আর এই যে প্লাস্টিকের বল আর লোহার বল সমান সাইজের, ভর বেশি লোহার বলে রয়েছে, একই বেগে গেলেও লোহার বলকে আটকাতে বেশি শক্তি লাগবে, বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে গতিশীল বস্তুর দুটি ভিন্ন ভরের গতিশীল বস্তু, দুটি ভিন্ন ভরের গতিশীল বস্তু সমান বেগে গেলেও তাদের সমপরিমাণ ত্বরণ তৈরি করতে গেলে, যেটাতে ভর বেশি বেগ কিন্তু সমান, ভর বেশি বলে ভরবেগ বেশি, তাই বেশি বলে আটকাতে হয়। অর্থাৎ যদি একটা বস্তুর, মনে করলাম এদিকে এ বস্তু আছে, এদিকে বি বস্তু আছে, এর ভর হচ্ছে এম, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এটার ভর বেশি, এটার ভর কম, এরও বেগ যত ভি, এরও বেগ তত ভি, বেগ সমান। এটাতে মাল ভর্তি ট্রাক, এটা খালি ট্রাক, এর ভর বেশি, এর ভর কম, একই বেগে যাচ্ছে, কাকে আটকানো বেশি, কাকে আটকাতে বেশি বল প্রয়োগ করতে হবে, কাকে আটকানো কষ্টকর? মাল ভর্তি ট্রাককে। কেন? একই বেগে তো যাচ্ছে, একই বেগে গেলেও এর বেগ বেশি, তাই এর ভরবেগ বেশি, বেগ বেশি, এর ভর বেশি, তাই ভরবেগ বেশি, বেগ সমান কিন্তু ভর বেশি। তো সেই কারণে গতীয় ধর্ম বলতে বোঝায় ভরবেগ। ভর এবং বেগের সমন্বয়ে একটি ধর্মের সৃষ্টি হয় গতিশীল বস্তুর মধ্যে, যাকে বলা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ কি, মোমেন্টাম কি? ভর আর বেগের গুণফল। দুটি গতিশীল বস্তু, কাকে আটকানো সহজ? না শুধু ভর দিয়ে বিচার করা যাবে, না শুধু বেগ দিয়ে বিচার করা যাবে? প্রকৃতপক্ষে বস্তু দুটির এর ভরবেগ কত, এর ভরবেগ কত, যার ভরবেগ বেশি তাকে আটকাতে বেশি বল প্রয়োগ করতে হবে। শুধু ভর দিয়েও বিচার করা ঠিক হবে না, শুধু বেগ দিয়েও বিচার করা ঠিক হবে না। ভর এবং বেগের গুণফল মিলে যে একটা মান পাওয়া যায়, যেটা গতির পরিমাণকে নির্ণয় করে, তার সাহায্যে বুঝতে হবে যে কোন গতিশীল বস্তুকে আটকাতে বা কোন গতিশীল বস্তুর ত্বরণ পরিবর্তন করতে, একই ত্বরণ পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হবে। তো এটা হচ্ছে ভরবেগ। আমরা পি দিয়ে, ভরবেগে পি দিয়ে চিহ্নিত করি। ভরবেগ পি সমান এম ভি। এবার ভর ইন্টু বেগ, বেগ ভেক্টর রাশি, তাই ভরবেগও ভেক্টর রাশি, ইচ্ছা করলে ভেক্টর চিহ্ন দেওয়া যায়, কিন্তু আমরা মান নিয়ে কাজ করব, তাই আর ভেক্টর চিহ্ন এখানে দিচ্ছি না। কিন্তু আমরা জানবো যে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগের একক কি? ভর ইন্টু বেগ এর একক সিজিএসে কী হবে? ভরবেগের একক গ্রাম মিটার পার সেকেন্ড। ভর আর বেগ এমকেএস বা এসআইতে, ভর বলতে কেজি, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এফপিএসে পাউন্ড, ফুট পার সেকেন্ড। এইভাবে বেগের একক আমরা এই দুটির একক, ভিন্ন একক গুণ করে করে পেতে পারি। এবং মাত্রা, ভরবেগের মাত্রা, মাত্রা কত হবে? ভরের মাত্রা ক্যাপিটাল এম, আর ভি বেগের মাত্রা
LT মাইনাস 1। তাই এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের একক জানলাম, ভরবেগের মাত্রা জানলাম। ভরবেগ কাকে বলে? ভর ইন্টু বেগ। ভর এবং বেগের সমন্বয়ে যে একটা গতীয় ধর্ম তৈরি হয় গতিশীল বস্তুর মধ্যে, তাকে ভরবেগ বলে। ভরবেগের পরিবর্তনের উপর নির্ভর করে কতটা বল প্রয়োগ করা হবে। এটা এই জন্য বললাম কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্রে এই ভরবেগের বিষয়টি জানা আলোচ্য বিষয়। এবার আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে যে ভরবেগ পরিবর্তন হচ্ছে কি রেটে, চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের, বল প্রয়োগ করলে ভরবেগ পাল্টায়, বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। তাহলে কি বললাম? কোনো বস্তুর সেদিকেই হয়। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, না ভরের পরিবর্তন না বেগের পরিবর্তন, ভরবেগ গতীয় ধর্ম, সেই ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। যদি একক বলের বিচারে সংজ্ঞা দিই বা একক বলের বিচারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলি, তাহলে সমানুপাতিক না বলে এটাকে সমান বলা যায়। একক বলের বিচারে যদি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলি, তাহলে সমানুপাতিক না বলে একেবারে সমান বলা যায়। নিউটন দ্বিতীয় গতিসূত্রকে অন্যভাবে আরেকটাভাবে বলা যায়। কিভাবে? কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল যদি ভর অপরিবর্তিত থাকে, তবে তার ভর এবং ত্বরণের সমান। কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল তার ভর এবং ত্বরণের গুণফলের সঙ্গে সমান। মানেটা বলতে চাচ্ছি নেট বল F ইকুয়াল টু বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সঙ্গে সমান যদি ভর স্থির থাকে, ভর পরিবর্তন না হয়। মনে করলাম যে m ভরের কোনো বস্তুর উপর t সময় ধরে F বল প্রয়োগ করলে যদি তার মধ্যে a স্থির ত্বরণ তৈরি হয়, তাহলে F ইকুয়াল টু ma, সেভাবে বলা যায়। অথবা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বা সমান এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল F ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন হারের সঙ্গে সমানুপাতিক, ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন বাই ডেল্টা টি। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমান। আর যে সমানুপাতিক বলি, তাহলে একটা কে ধ্রুবক আসবে, একক বলের বিচারে কে এর মানটা আবার 1 হয়ে যাবে, তাতে আলটিমেটলি সমানই আসবে। যেহেতু একক বলের সংজ্ঞাতে আমরা এমনভাবে নিয়েছি যাতে এটা সমান হয়ে যায়। অথবা বর্তমানে বলা হয় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল F যদি বস্তুটির ভর অপরিবর্তিত থাকে, যদি ভর অপরিবর্তিত থাকে তাহলে বস্তুটির ভর আর ত্বরণের গুণফলের সঙ্গে সমানুপাতিক, m যখন স্থির। তখনই শুধুমাত্র এই ফর্মুলাটি খাটি। আর বাদবাকি সময় অলওয়েজ যেটা ট্রু সেটা হচ্ছে F ইকুয়ালস টু ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি, ভরবেগের পরিবর্তন হারের সঙ্গে সমানুপাতিক। এটাই হচ্ছে P ইকুয়াল টু mv ডিভাইড বাই ডেল্টা টি। এটাকে আমরা প্রমাণ করতে পারি ma ভর ইন্টু অ্যাক্সিলারেশন। এটা স্পেসিফিক কেস, জেনারেল কেস এটা স্পেসিফিক কেস হচ্ছে ma,
যখন এম স্থির। আমরা প্রমাণ করব এফ ইজুক্যাল টু এম এ কীভাবে, এম স্থির হলে সেটা এবার দেখাবো। ধরি এম ভরের কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলেই তার ত্বরণ সৃষ্টি হবে। বল প্রয়োগ যতক্ষণ করব ত্বরণ ততক্ষণ স্থায়ী হবে। এম ভরের কোনো বস্তুর উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হলো। এম ভরের কোনো বস্তুর উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করলে তার গতিবেগ ইউ থেকে ভি হয়। বস্তুটা ছিল এম, তার উপরে এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটার বেগ প্রথমে ছিল ইউ। টি সময় ধরে এই বলটা প্রয়োগ করা হয়েছে, এখানে না দিয়ে এখানে দিই। টি সময় ধরে এফ বল প্রয়োগ করার জন্য বস্তুটার এখান থেকে এখানে আসলো এবং তার গতিবেগ দাঁড়ালো ভি। একটা বস্তু যার ভর হচ্ছে এম, ইউ বেগে চলমান, তার উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটার গতি পরিবর্তন হলো এবং গতিবেগ ভি লাভ করলো। তাহলে এখান থেকে আমরা ফোর্সের মান, এফ এর মানটা কী করে পাচ্ছি? তো এক্ষেত্রে প্রথমে ভরবেগ P1 ইজুকাল টু হচ্ছে mu, অন্তিম ভরবেগ P2 ইজুকাল টু mv। P1 P2 না দিয়ে আমরা ভাষা দিয়ে লিখতে পারি প্রাথমিক ভরবেগ, অন্তিম ভরবেগ, বা এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন একবারে করব, সমান P2 মাইনাস P1। P2 বলতে অন্তিম ভরবেগ mv, P1 বলতে mu ভরবেগ mu। অতএব ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার ডেল্টা পি বাই ডেল্টা টি ইজুকাল টু, পরিবর্তন বলতে ডেল্টা পি, এটা ইজুকাল টু mv মাইনাস mu ডেল্টা টি বলতে টি এর কতটা পরিবর্তন, টি ধরেছি আমরা, টি এর পরিবর্তন বলতে টি সময় ধরে। তাহলে এখান থেকে m যদি কমন নিই তাহলে v মাইনাস ইউ ডিভাইড বাই টি ইজুকাল টু m, v মাইনাস ইউ বাই টি ইজুকাল টু a। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও বস্তুর ভর m ধরেছি, এখানেও বস্তুর ভর m ধরেছি, অর্থাৎ বস্তুর ভরের কোনোরূপ পরিবর্তন হয়নি f বল প্রয়োগ করাতে এবং t সময় ধরে এই বল প্রয়োগ করাতে। শুধু গতিবেগ u থেকে ভিতে পরিণত হয়েছে, কিন্তু ভরের কোনোরূপ পরিবর্তন হয়নি, ভর এখানে স্থির রয়েছে এবং সেই কারণেই ডেল্টা পি বাই ডেল্টা টি ভরবেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, যে সময়ে এই ভরবেগ পরিবর্তন হলো তার মানটা আসলো এম এ। অবশ্যই এখানে লিখব এম স্থির, স্থির বলে এমটা কমন নিতে পারলাম। ভরবেগের পরিবর্তনের হার একক বলের বিচারে এই ভরবেগের পরিবর্তন হারই হচ্ছে প্রযুক্ত বলের মান। অতএব এফ ইজুক্যাল টু লিখতে পারি এম এ যদি সমানুপাতিক হয়, কিন্তু একক বলের বিচারে ধ্রুবকটা 1 চলে আসবে এবং সেই কারণে এফ ইজুক্যাল টু ডাইরেক্ট এম এ হবে। একক বলের বিচারে এফ ইজুক্যাল টু এম এ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হার সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক
প্রাথমিকভাবে, কিন্তু যখন আমরা একক বলের বিচারে কাজটি করব তখন এভাবে ধরতে পারি যে একক ভরের বস্তুর উপরে যদি সমানুপাতিক ধরি, মানে ওটাও বলতে যাচ্ছি এফ প্রপোর্শনাল টু এম এ যদি ধরি, ভরবেগের পরিবর্তন এর হার আসলো এম এ, তাহলে এফ প্রপোর্শনাল টু এম এ, তাহলে এফ ইজুকাল টু কে এম এ, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা একক বলের বিচার করব যে একক ভরের বস্তুর উপর একক ত্বরণ তৈরি করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে একক বল বলে। তাহলে এটা 1 m1 a1 মানে k ইজুকাল টু 1, তাহলে এখানে যদি বসাই পুনরায় তাহলে f ইজুকাল টু m এ। তাই অত কিছু না করতে গিয়ে ডাইরেক্ট ধরলাম যে একক বলের বিচারে বিবেচনায় অতএব একক বলের বিবেচনায় এফ ইজিক্যাল টু এম এ, এবং একক বলের বিবেচনায় ডাইরেক্ট এফ ইজিক্যাল টু এম এ তো আসলোই, এবং এম অপরিবর্তনশীল, এটা মনে রাখতে হবে। কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে প্রকৃত রূপ সেটি এফ ইজিক্যাল টু এম এ নয়। প্রকৃত রূপ কি? প্রকৃত রূপ হচ্ছে এফ ইকুয়ালস টু ডেল্টা পি ডিভাইড বাই ডেল্টা টি, ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। এবং যদি মনে করি যে অতি ক্ষুদ্র সময়, টিটা যদি অতি ক্ষুদ্র সময় হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এবং ভরবেগের পরিবর্তন তার সাপেক্ষে ডেল্টা পি হয়, তখন ডেল্টা টি টেন্স টু জিরোর ক্ষেত্রে এটার চেহারা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে পাওয়া যায় ডিপি ডিভাইড বাই ডিটি, যেখানে পি ইজুক্যাল টু কি? পি ইজুক্যাল টু হচ্ছে ভরবেগ এমভি। তাহলে টি এর সাপেক্ষে পি এর পরিবর্তন, পি যদি এমভি হয় তাহলে এটা হচ্ছে ডিডিটি অফ এমভি। তাহলে পি এর পরিবর্তন কার জন্য হতে পারে? এম পরিবর্তন হলে পি এর পরিবর্তন হয়, ভি পরিবর্তন হলে পি এর পরিবর্তন হয়, বা দুটার পরিবর্তন হলেও পি এর পরিবর্তন হয়। তাই সময়ের সাপেক্ষে পি এর পরিবর্তন এম স্থির থাকলে এটার চেহারা আসবে এম ইন্টু ডিভি বাই ডিটি, যখন এম স্থির। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফোর্সের। আর যদি এম স্থির না হয়, যদি এম স্থির না হয়, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের মাধ্যমে আমরা জানি যে ভর পরিবর্তনশীল। ভর পরিবর্তনশীল। যদি আলোর গতিবেগের কাছাকাছি বেগে চলমান বস্তু যার স্থির ভর m0 হয়, কি জানি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের মাধ্যমে, রিলেটিভিটির মাধ্যমে, m ইজুক্যাল টু m0 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যে কোনো বস্তু যদি গতিশীল হয় তার ভর বেড়ে যায়। আমিও যদি গতিশীল হই আমারও ভর বেড়ে যাবে। একটা গাড়ি যখন গতিশীল হয় গাড়ির ভর বেড়ে যায়, কিন্তু সেই বেড়ে যাওয়া ভর অতি নগণ্য। কখন তার বেড়ে যাওয়া ভর নগণ্য না হয়ে গণ্য হবে? যখন তার গতিবেগ আলোর গতিবেগের প্রায় সমতুল্য হবে। এখানে ভি টেন্স টু সি, সি বলতে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলে m0 হচ্ছে রেস্ট মাস, মানে স্থির অবস্থায় ভর, অর্থাৎ ভরের পরিবর্তন হতে পারে সময়ের সাপেক্ষে যদি তার গতির পরিবর্তন হয়, এবং যে কোনো গতিশীল বস্তুর ভর তার স্থির ভরের চাইতে বেশি হয়। আমি যদি দৌড়াই আমারও ভর বাড়বে, কিন্তু সেই বর্ধিত ভর নগণ্য, কারণ পৃথিবীর সবথেকে গতিশীল হচ্ছে আলো, তার তুলনায় আমার গতিবেগ প্রায় নগণ্য, তাই এটা শূন্যের কাছাকাছি। সেই জন্য m0 বাই
√1 মানে m সমান হয়ে যায়। সেজন্য স্থির ভর আর গতিশীল ভর সমান হয়ে যায়। কিন্তু যদি আমার গতিবেগ যদি আলোর গতিবেগের কাছাকাছি হয়, তখন আমার ভর বেড়ে যাবে যখন আমি গতিশীল থাকব, তো ভর পরিবর্তন হয়। অথবা অন্য একটা উদাহরণ যদি বলি, একটা রকেট আছে, ভিতরে ফুয়েল আছে, জ্বালানি আছে, এদিক থেকে গ্যাস বার হচ্ছে। ফুয়েল মানে কি? একটা ভর, গ্যাস বার হচ্ছে, সময়ের সাপেক্ষে তার মানে কি ভরটা কমে যাচ্ছে। তাহলে ভর পরিবর্তনশীল হতে পারে, সময়ের সাপেক্ষে ভর পরিবর্তনশীল হতে পারে এইভাবে অথবা এইভাবে। তাহলে তখন নিউটনের দ্বিতীয় গতিসূত্রের চেহারা কি হবে? তখন নিউটনের দ্বিতীয় গতিসূত্রের চেহারা কি হবে? ভর পরিবর্তন হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র F = dp/dt = d/dt of mv সমান m কে স্থির রাখবো dv/dt প্লাস v কে স্থির রাখবো dm/dt। এটা হচ্ছে তখন তার প্রকৃত ইকুয়েশন ফোর্সের। এটা সর্বক্ষেত্রেই সত্যি। এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন ফোর্সের। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এটাই পাই মূলত। এবার m যদি স্থির হয়, m স্থির বা ধ্রুবক যদি হয়, তাহলে m এর পরিবর্তন নাই, মানে dm 0। তো 0/dt বলতে 0, তো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এখান থেকেও পাওয়া যায় এটা, বা এটাকে লেখা যায় F = ma, dv/dt বলতে ক্যালকুলাসে। তাহলে এটা থেকে কি পাচ্ছি আমরা? m স্থির হলে এখান থেকেই পাওয়া যাবে F = ma, m dv/dt মানে m। তাই F = ma এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি, কিন্তু এটা দ্বিতীয় গতিসূত্রের মূল চেহারা নয়। মূল চেহারা হচ্ছে এটা, যদি ভর স্থির হয় তখনই F = ma এটা আমরা পাচ্ছি। ভর স্থির হলে F = ma। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাওয়া যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র। ভর স্থির থাকলে, ভর ধ্রুবক থাকলে আমরা এই সমস্ত ক্ষেত্রে ভরকে স্থির মনে করব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কি পাই? ফোর্স = ভর ইন্টু ত্বরণ। এটা অতি সংক্ষেপে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলা যায় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল সমান ভর গুণিত ত্বরণ, যদি ভর স্থির থাকে। তো এবার নিউটনের প্রথম গতিসূত্র আসবো। নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? যে বাইরে থেকে যদি নেট বল প্রয়োগ না করা হয়, ফোর্স প্রয়োগ করা না হয়, বল প্রয়োগ করা না হয়, যদি F = 0 হয়, তাহলে কি পাবো? ma = 0। m বস্তুর ভর কখনো 0 হতে পারে না, তাই m দিয়ে ভাগ করলে দুই দিকে a = 0। a বলতে ত্বরণ, v - u/t = 0, और v - u = 0, और v = u। অর্থাৎ v = u মানে কি? চূড়ান্ত বেগ আর প্রাথমিক বেগ সমান। অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে
গতিশীল বস্তুর বেগ, গতিশীল বস্তুর বেগ, চূড়ান্ত বেগ আর প্রথম বেগ, ইউ বলতে প্রাথমিক বেগ, ভি বলতে চূড়ান্ত বেগ। ইউ যদি জিরো হয়, প্রথমে যদি জিরো বেগ থাকে তাহলে চূড়ান্ত বেগও জিরো, অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, যেহেতু ইউ জিরো হলে ভি জিরো। গতিশীল বস্তুর বেগ পরিবর্তন হবে না, ভি আর ইউ জিরো। গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলবে। যেহেতু ভি সমান ইউ, ভি আর ইউ যেহেতু ভেক্টর রাশি, তাহলে সরল রেখায় সমবেগে চলবে। অর্থাৎ এটি হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এটা কখন হবে? যখন প্রযুক্ত বল শূন্য, বাইরে থেকে বল প্রয়োগ করা যদি না হয়, বাইরে থেকে বল প্রয়োগ না করলে এটা, যখন এফ ইজিক্যাল টু জিরো, যখন এফ ইজিক্যাল টু জিরো তখনই ইউ আর ভি সমান, এটা হচ্ছে মূল শর্ত, তবেই এ দুটো হচ্ছে। তো অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাচ্ছি আমরা। কোনো বস্তুর ভরই হলো তার জড়তার বা জাড্যের পরিমাপক, মানে যার ভর বেশি তার জাড্য ধর্ম বেশি, যে বস্তুর বা পদার্থের ভর কম তার জাড্য ধর্ম কম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এটা পেতে পারি যে বস্তুর ভরই তার জাড্যের পরিমাপক। বস্তুর ভরই হচ্ছে তার জাড্যের পরিমাপক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কী পাচ্ছি? জড়ত্ব ভর যাকে বলছে, নিউটনের F ইকুয়ালস টু এম। এফ বলতে বাইরে থেকে প্রযুক্ত বল, এম বলতে বস্তুর ভর, এ বলতে ত্বরণ। এফ যদি ধ্রুবক হয়, এফ যদি ধ্রুবক হয় তাহলে এ ইকুয়ালস টু কী পাচ্ছি? এফ বাই এম বা এ প্রপোর্শনাল টু 1/m, এ প্রপোর্শনাল টু 1/m। এটার মানে কি? এফ যেহেতু ধ্রুবক তাই এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন আনতে পারলাম। তাহলে এ আর বস্তুর ভর ব্যস্তানুপাতে রয়েছে, যে বস্তুর ভর বেশি একই বল যদি প্রয়োগ করা হয়, এফটা যদি ধ্রুবক রাখি আমি ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে, তাহলে একই বল প্রয়োগ করলেও বেশি ভরের বস্তুতে কম ত্বরণ, যেহেতু ব্যস্তানুপাতিক, কম ভরের বস্তুতে বেশি ত্বরণ হবে। অর্থাৎ একটা ভর বেশির বস্তু, একটা ভর কমের বস্তু, একই জোরে লাথি মারলাম, যেটা ভর কম সেটা অনেক দূরে যাবে, তার ত্বরণ বেশি হবে। যেটা বেশি ভরের বস্তু তার ত্বরণ কম হবে। এ বলতে ত্বরণ, এখানে এ বলতে ত্বরণ, এফ বলতে বাইরে থেকে প্রযুক্ত বল, আর এম বলতে বস্তুর ভর। তাহলে এ প্রপোর্শনাল টু 1/m, অর্থাৎ বস্তুর ভরই তার জড়তার পরিমাপক।
অর্থাৎ বস্তুর ভরই তার জড়তা বা জাড্য ধর্মের পরিমাপক। ভর বেশি তো জাড্য ধর্ম বেশি, মানে ভর যদি বেশি হয় ত্বরণ কম। ত্বরণ কম মানে কি, আগের অবস্থায় থাকতে চাই। ভর যদি ইনফিনিটি হয় ত্বরণ শূন্য, অনেক ভর তো জীবনে ত্বরণ হবে না। তো সেই কারণে ভর বেশি ত্বরণ কম, ভর কম ত্বরণ বেশি। কম ভর যদি হয় ত্বরণ বেশি। ত্বরণ বেশি মানে কি, তাড়াতাড়ি পরিবর্তনশীল হচ্ছে অবস্থার, তাহলে অল্প ভরের বস্তুতে অবস্থার পরিবর্তন তাড়াতাড়ি হয়, তার মানে তার জাড্য কম। বেশি ভরের বস্তুতে ত্বরণ সহজে তৈরি হবে না, অল্প ত্বরণ তৈরি হবে। অর্থাৎ বেশি ভরের বস্তুর সহজে ত্বরণ তৈরি হবে না, অর্থাৎ সহজে অবস্থার পরিবর্তন হবে না, মানে জাড্য ধর্ম বেশি। তাহলে ভর বেশি তো জাড্য ধর্ম বেশি, ভর কম তো জাড্য ধর্ম কম। ভর বেশি ত্বরণ আর জাড্য ধর্ম যেহেতু ব্যস্তানুপাতিক। এবার আমরা আলোচনা করব জড়ত্বীয় নির্দেশ কাঠামো বা নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশ কাঠামো বা নির্দেশতন্ত্র। ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি? বস্তু স্থিতি এবং গতি বিচার করা হয় যার সাপেক্ষে। কোনো একটি বস্তু গতিশীল একজনের সাপেক্ষে, একটির সাপেক্ষে, অন্য কারো সাপেক্ষে সে নাও হতে পারে। অর্থাৎ কারো সাপেক্ষে গতিশীল, কারো সাপেক্ষে সে স্থির। আমরা এগুলো আলোচনা করেছি। তো বস্তুর স্থিতি বা গতি যার সাপেক্ষে নির্ণয় করা হয় তাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। তো ফ্রেম অফ রেফারেন্স দুই প্রকার, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। নিউটনের গতিসূত্রগুলি, নিউটনের তিনটি গতিসূত্র যে নির্দেশতন্ত্রে সঠিক, যে নির্দেশতন্ত্রেই এই সূত্রগুলি সঠিক প্রতিপন্ন হয় তাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। মানে যে নির্দেশতন্ত্র স্থির বা যে নির্দেশতন্ত্র সমবেগে গতিশীল, অবশ্যই পৃথিবীর সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে, যে নির্দেশতন্ত্র স্থির বা যে নির্দেশতন্ত্র সমবেগে গতিশীল সেই নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় বা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। শুধুমাত্র সেখানেই নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যে নির্দেশতন্ত্র বেগ পরিবর্তন হয়, মানে যে নির্দেশতন্ত্রের ত্বরণ রয়েছে, ত্বরিত নির্দেশতন্ত্র, যে নির্দেশতন্ত্রের বেগ পরিবর্তন হচ্ছে সেই নির্দেশতন্ত্রকে বলে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেখানে নিউটনের গতিসূত্রগুলি সঠিক প্রতিপন্ন হয় না, সেখানে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হয় না, প্রয়োগ করা যায় না। যেমন নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে মনে করলাম একটা গতিশীল ট্রেন রয়েছে, সমবেগে যাচ্ছে, ট্রেনটার মেঝেতে একটা বল আছে, হঠাৎ করে ট্রেনটার ত্বরণ তৈরি হলো, ত্বরণে গতিশীল, দেখা যাবে বলটি বিপরীত দিকে গতিশীল হচ্ছে। তো বলটি বিপরীত দিকে গতিশীল হচ্ছে কোন বলের কারণে? কোন অলিক বলের কারণে, কোন সিউডো ফোর্সের কারণে? একটি বস্তু যদি বৃত্তাকার পথে সুতোয় বেঁধে ঘোরাই আমরা, হঠাৎ করে দড়িটি ছিঁড়ে গেলে বা বৃত্তপথে ঘোরানোর কারণে টান টান হয়ে থাকে, যে অলিক বলের কারণে। তো এরকম ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে
অজড়ত্বীয় নির্দেশ কাঠামো নির্দেশতন্ত্র, যেখানে একটা সিউডো ফোর্স বা কাল্পনিক বল, নকল বল কাজ করে। তো আমরা এটুকুই জানবো, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে শুধুমাত্র নিউটনের সূত্রগুলি সঠিক। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এখানে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। বা প্রয়োগ করা যায়, বা প্রযোজ্য লিখলেও চলবে। এবার আমরা আলোচনা করব বলের ঘাত ও ঘাত বল নিয়ে। মানে বলের ঘাত, ইংরেজিতে ইম্পালস অফ ফোর্স। একটি স্থির মানের বল, একটা কনস্ট্যান্ট ফোর্স, কিছু সময় ধরে যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে বলের মান আর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। কি বললাম? একটি স্থির মানের বল কিছু সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে একটি স্থির মানের বল কিছু সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বলের মান ও ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। একে অনেক সময় যে অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে সেটা কি? বলের মান, স্থির মান যদি এফ হয় আর সময়কাল টি হয়, তাহলে জে ইজ ইকুয়াল টু এফ টি। স্থির বলের জন্য ইজ ইকুয়াল টু এফ বলতে এম এ আর টি, এ বলতে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, উপরের টি নিচের টি কেটে গেল, তাহলে এম ভি মাইনাস এম ইউ সমান পি টু মাইনাস পি ওয়ান সমান ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত আর কিছুই না, ভরবেগের পরিবর্তন। ইম্পালস অফ ফোর্স অ্যাকচুয়ালি চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাতের একক ভরবেগের একক, বলের ঘাতের মাত্রা ভরবেগের মাত্রা। অতএব একক ভরবেগের একক। অতএব বলের ঘাতের মাত্রা মানে ভরবেগের মাত্রা একই। বলের ঘাতের একক ভরবেগের একক একই। কি হবে? বলের ঘাতের একক আর ভরবেগের একক যদি একই হয়, তাহলে সিজিএসে ভরবেগ, সিজিএসে ভর হচ্ছে গ্রাম, বেগ হচ্ছে সেমি পার সেকেন্ড, এসআইতে হবে
কেজি মিটার পার সেকেন্ড, এফপিএসে পাউন্ড, ফুট পার সেকেন্ড। আর মাত্রা, মাত্রা কী হবে? ভরবেগের মাত্রা যা mLt-1। বলের ঘাত এখানে স্থির বল, কিন্তু বল যদি পরিবর্তনশীল হয়, এটার যদি আমরা চিত্র অঙ্কন করি, লেখচিত্র, এটা মনে করলাম বল, এটা মনে করলাম সময়। তাহলে স্থির মানের বল, বল যদি স্থির হয় তাহলে সময় পরিবর্তনের সঙ্গে এটা হচ্ছে এফ স্থির বলের দ্বারা এই রেখাটি হচ্ছে বা লেখচিত্রটি হচ্ছে এফ বলের ক্রিয়া, স্থির বল এফ, স্থির বল। তাহলে এটা, তাহলে এখানে বলের ঘাত কত? এফ ইন্টু টি। তাহলে এটা এফ, এটা টি, টি মনে করি। এটা যদি টি হয় তাহলে এফ ইন্টু টি হচ্ছে এই ডট ডট জায়গাটা, এটা হচ্ছে এফ ডট টি। তাহলে জে ইজ ইকুয়াল টু আর কিছুই না, এফ ডট টি, অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই রেখাটা, রেখাচিত্রটা স্থির বলের ক্রিয়াকে নির্দেশ করছে। এবার যদি পরিবর্তনশীল বল হয়, বল যদি পরিবর্তনশীল হয় তাহলে জে এর মানটা কি পাচ্ছি আমরা? বল পরিবর্তনশীল হলে বল পরিবর্তনশীল মনে করলাম যে ক্ষুদ্র সময়ের অবকাশে বলটা পরিবর্তনশীল নয়। বল পরিবর্তনশীল এই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র সময়ের অবকাশে পরিবর্তনশীল নয়, স্থির, অতি ক্ষুদ্র। ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা টি টেন্স টু জিরো। তো আমরা জানি যে জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। তো এফ তো হচ্ছে ডিপি ডিটি ইন্টু ক্ষুদ্র সময় ডিটি যদি ধরি তাহলে ডেল্টা পি, এখান থেকে ডেল্টা পি পাচ্ছি। এবার যদি আমরা বল পরিবর্তনশীল হয় তখন আমরা কি করব? তখন মনে করব এফ স্থির থাকে ডিটি সময়ের জন্য, তাহলে পুরো সময়ের জন্য ইন্টিগ্রেশন করব 0 টু টি। এটা হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য বলের ঘাতের সমীকরণ, জে ইজ ইকুয়াল টু এফ ডট ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি। অর্থাৎ ডিটি সময়ের জন্য এফ স্থির, তাহলে ডিটি সময়ের জন্য বলের ঘাত এফ ইন্টু ডিটি, এইরকম বলের ঘাতকে যোগ করব টি সময়ের অবকাশে, তাই 0 টু 2 ইন্টিগ্রেশন। তো তাতে যদি হয় মনে করলাম এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে লেখচিত্র, তাহলে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে পরিবর্তনশীল মনে করলাম ও এ বি, এটা সিডি। তাহলে সিডি হচ্ছে পরিবর্তনশীল বলের ক্রিয়া, সিডি হচ্ছে, সিডি লেখচিত্র পরিবর্তনশীল বলের ক্রিয়াকে প্রকাশ করে। টি সময় অবকাশে। আর বলের ঘাত কত? জে ইজ ইকুয়াল টু টি এফ ডট ডিটি ইজ ইকুয়াল টু সিডি পিও, ক্ষেত্রফল সিডি পিও এর অন্তর্ভুক্ত। তাহলে সি ডি পি ও, এই যে শ্যাডো করেছি, লাইন টেনেছি, লাইন দেওয়া রেখাঙ্কিত অঞ্চলটা হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য বলের ঘাত। এবার আলোচনা করব ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। গত আলোচনা করলাম বলের ঘাত,
আর এটা ঘাত বল। ঘাত বল তাড়াতাড়ি বলছে এই কারণের জন্য যে ঘাত বলটা মনে রাখবো অতি ক্ষুদ্র সময় অবকাশে কোনো বৃহৎ মানের বল, অনেক বড় মানের বল, বৃহৎ মানের বল অতি ক্ষুদ্র সময় অবকাশে কারো উপর ক্রিয়া করলে সেই বলকে বলা হয় ঘাত বল। অল্প সময়ের জন্য ক্রিয়া করছে তাই ঘাত বল। তাহলে ঘাত বল কাকে বলে? তার সংখ্যাটা কি লিখব? কোনো বৃহৎ মানের বল অতি ক্ষুদ্র সময় অবকাশে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলে। যেমন কাঠের উপর একটা পেরেক রাখা হলো, হাতুড়ি দিয়ে জোরসে মারা হলো, তাহলে হাতুড়ি আর পেরেকের যে সংস্পর্শ মুহূর্তের জন্য, কিন্তু বলটা হচ্ছে বৃহৎ মানের বল, যে কারণের জন্য পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যাচ্ছে। ক্রিকেটের ব্যাট দিয়ে বলকে মেরে ছক্কা করা হলো, তুমি চারও করতে পারো। তাহলে এই যে সংস্পর্শ অতি ক্ষুদ্র সময়ের জন্য, ব্যাট বলের উপর ঘাত বল প্রয়োগ করলো। তাহলে অতি ক্ষুদ্র সময়ের জন্য যদি বৃহৎ মানের বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে তবে সেই বলকে বলা হয় ঘাত বল। ঘাত বল সংস্পর্শ সময়ে যে সরণ উৎপন্ন হয় তাকে নির্ণয় করা যায় না। সংস্পর্শ সময়ে সরণ শূন্য, আর যে বৃহৎ ত্বরণ উৎপন্ন হয় সেটা নির্ণয় করা যায় না। ঘাত বল সরাসরি নির্ণয় করা মুশকিল। ঘাত বলের মাধ্যমে ভরবেগের পরিবর্তনের মাধ্যমে ঘাত বলের ধারণা করা যায়, সঠিক পরিমাপ করা যায় না ঘাত বলকে। তো ঘাত বল আর কিছুই না, একটা বৃহৎ মানের বল ক্ষুদ্র অবকাশে কোনো বস্তুর উপর ক্রিয়া করে। ঘাত বল বলের ঘাতের কারণ। যদি ঘাত বল বলের ঘাতের পার্থক্য করি, মনে করলাম এদিকে ঘাত বল, এদিকে বলের ঘাত। ঘাত বল বৃহৎ মানের বল, অতি ক্ষুদ্র সময়ের জন্য কোনো বস্তুর উপর ক্রিয়া করলো, সেই বলকে বলে ঘাত বল। তো ঘাত বল একটি বল, বৃহৎ বল ক্ষুদ্র সময় অবকাশে ক্রিয়া করছে। আর বলের ঘাত একটা স্থির মানের বল, কিছু সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করছে। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। সমান। ঘাত বল ও বলের একক ও মাত্রা একই, অভিন্ন। এটা বেশি ভালো শব্দ। আর বলের ঘাত ও ভরবেগের একক ও মাত্রা অভিন্ন। তাহলে ঘাত বল এর একক কী হবে? সিজিএসএ ডাইন, বলের মতন সিজিএসএ ডাইন, এসআই নিউটন, আর এফপিএসএ পাউন্ডাল। আর মাত্রা বলের মাত্রার মতন mLt-2। কী হবে মাত্রা? mLt-2। আর বলের ঘাত ভরবেগের একক একই, মাত্রা একই। তাহলে বলের ঘাতের একক কি? সিজিএসএ গ্রাম সেমি পার সেকেন্ড, এসআইতে কেজি মিটার পার সেকেন্ড, আর ওটাতে এফপিএসএ পাউন্ড ফুট পার সেকেন্ড।
মাত্রা কি হবে? ভরবেগের মাত্রা mLt-1। ঘাত বলকে বলা হয় কারণ অনেকগুলি ঘাত বল ক্ষুদ্র ক্ষুদ্র সময় মিলে একসঙ্গে যোগ করলে সেটা বলের ঘাতে পরিণত হয়। এটা হচ্ছে ফল। ওটি কারণ, এটি হচ্ছে ফল। তো এইভাবে আমরা ঘাত বল আর বলের ঘাতকে পৃথক করতে পারি। এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র আলোচনা করব। থার্ড ল নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ছোটবেলায় পড়েছি ক্লাস 9-এ। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বন্দুক থেকে গুলি ছোড়া হলো, বন্দুকটা গুলিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। বিপরীত ক্রমে গুলিটাও বন্দুককে ধাক্কা দিল, বন্দুক পিছনে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে, বন্দুকটা পিছনে সরে যাচ্ছে। তো গুলিটা বেরিয়ে যাওয়া যদি হয় ক্রিয়া, বন্দুক পিছন দিকে ধাক্কা অনুভব করছে, সরে আসছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। যখন নৌকা ঘাটে ফিরবে, নৌকার যাত্রী যদি লাফ দিয়ে ঘাটে যায়, নৌকাটা পিছন দিকে সরে যাবে, কারণ লোকটা যখন সামনে যাচ্ছে নৌকা তাকে সামনে ধাক্কা দিয়ে পাঠাচ্ছে। বিপরীত ক্রমে লোকটার পাও নৌকাটাকে পিছন দিকে ধাক্কা দিয়ে পাঠাচ্ছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া। পাখি আকাশে উড়ছে, ডানা দিয়ে হাওয়াতে ধাক্কা দিচ্ছে, সেজন্য হাওয়া তাকে উপরে তুলছে, আবার হাওয়াটাও নিচে নামছে, হাওয়াটাকে নিচের দিকে ঠেলছে আর হাওয়া থেকে উপরে ঠেলছে। তো এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। যদি দেওয়ালটাকে আমি ঠেলি, দেওয়ালটাও বিপরীতক্রমে আমাকে ঠেলবে, আমি যদি এদিকে টানি এটাও আমাকে এদিকে টানবে। তো নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে মনে করতে পারি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কিন্তু ক্রিয়া করে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। ক্রিয়া, তাহলে এখান থেকে আমাদের জানতে হবে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর, ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় বা উপর কাজ করে। আমি চেয়ারটাকে টানছি, চেয়ারটা আমাকে টানছে, ঘোড়া গাড়িকে টানছে, গাড়ি ঘোড়াকে টানছে। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে, তাই তারা সমান ও বিপরীত হলেও যেহেতু ভিন্ন আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করছে, তাই কি বলবো, সাম্য হয় না, গতির সাম্যতা পায় না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে, তাই তারা সমান ও বিপরীত হলেও ঘোড়া গাড়িকে টানছে, গাড়ি ঘোড়াকে টানছে, আমি ভ্যানকে টানছি, ভ্যান আমাকে টানছে, তবু কিন্তু গতিশীল হচ্ছে, কারণ ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করছে। তাই তারা কি হচ্ছে, দুটি সমান মানের বল, দুটি বিপরীত বল যদি একই বস্তুর উপর কাজ করে তবে বস্তুটা গতির পরিবর্তন হবে না, কিন্তু তারা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করছে, তাই গতির পরিবর্তন হতে পারে। তাই তারা সমান বিপরীত হলেও গতির পরিবর্তন হয়।
বা হতে পারে। বল সব সময় জোড়ায় জোড়ায়, মানে সিঙ্গেল বল পাওয়া যায় না। জোরভাবে বা জোড়ায় উপস্থিত থাকে, একক বল পাওয়া যায় না। বা বিপরীতে বলা যায় একক বলের অস্তিত্ব নেই। পৃথিবীতে একক বলের অস্তিত্ব নেই। দুটি ভিন্ন বস্তু লাগবেই, বল তৈরি করতে গেলে দুটো ভিন্ন বল তৈরি হবে। রকেট চলে, নিউটনের তৃতীয় গতিসূত্রের বাস্তব উদাহরণ। যে জ্বালানির গ্যাস নিচে বার হচ্ছে, রকেটটি যেমন গ্যাসটিকে নিচে ছুড়ে দিচ্ছে, গ্যাসটিও বিপরীত ক্রমে তাকে উপরে ছুড়ে দিচ্ছে, বলে রকেটটি যেতে পারছে। তো এরকম কিছু উদাহরণ রয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রের। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তারও একটি প্রমাণ রয়েছে। তার প্রমাণ কি? ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তার প্রমাণ করা যায় দুটি স্প্রিং তোলা যন্ত্র, স্প্রিং তোলা, সাধারণ তোলা নয়, স্প্রিং তোলা। দুটি স্প্রিং তোলা এখানে মনে করো রিডিংটা রয়েছে, দুই হাতে দুই দিক দিয়ে টানা হচ্ছে, তাহলে এখানেও রিডিংটা যদি দেয় 5-এ, এখানেও রিডিংটা দেবে 5-এ। দুটি স্প্রিং তোলা যদি আংটায় লাগিয়ে দিয়ে দুই হাত দিয়ে টানা যায় দুই দিকে, বা একটিকে আমি দেওয়ালে আংটার সঙ্গে লাগিয়ে দিলাম, এদিকে মনে করলাম যে দেওয়াল আছে, এখানে লাগিয়ে দিয়েছি, আর এদিকে হাত দিয়ে টানছি, তাহলে এদিকে এখানে যদি রিডিং দেয় 10, এই তুলাতে যদি 10 রিডিং দেয়, ওই তুলাতেও তখন 10 রিডিং দেবে। এই তুলা, স্প্রিং তুলা যেমন ওকে টানছে, এটা আবার বিনিময়ে এটাকে আবার এ টানছে, বিপরীত তুলাকে টানছে, এবং তারা সমপরিমাণ ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রয়োগ হচ্ছে। তাই এখানেও যা রিডিং ওখানেও তাই রিডিং দিবে। এর রিডিংয়ের জন্য এ দায়ী, এর রিডিংয়ের জন্য এ দায়ী। এ ওকে টানছে, এটি যদি ক্রিয়া ধরি, তাহলে এ যে আবার একে টানছে বিপরীত ক্রমে, সেটি প্রতিক্রিয়া। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।